নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের কেমিস্ট্রির ক্লাস নাম্বার 12 এবং আজকে অন্যতম একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে জল। আমরা এটা স্বভাবতই জানি যে জল না থাকলে আমাদের এই পৃথিবীতে না সৃষ্টি হতো প্রাণের উদ্ভব, না আমরা মানুষরা কোনোদিন এক্সিস্ট করতে পারতাম। তাহলে এটা হচ্ছে আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান, যেটা দ্বারা আমাদের এই পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছে। যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গুরুত্বপূর্ণ, সেরকমভাবে কিন্তু জলটাও গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা কিন্তু একটা কথা বলে থাকি যে জলেই জীবন, জলেই জীবন। আরেকটা জিনিস কি জানি? জীবন মানে জি বাংলা, রাইট? চলো, এটা জোকস অ্যাপার্ট। এবার এই যে জল ছাড়া কিন্তু এই পৃথিবীতে কোনো প্রাণী বেশিদিন বেঁচে থাকতে পারবে না। তাহলে জলটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই যে জল, এই জলের কেমিক্যাল অ্যাসপেক্টটা কিন্তু আমরা এখানে আলোচনা করব। তাহলে চলো, আমরা আর সময় নষ্ট না করে শুরু করি। প্রথমত হচ্ছে আমাদের সোর্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার। জল আমরা কোথা কোথা থেকে পাই? এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি, পৃথিবীতে কি জলের যে বন্টন সেইটা কি সব জায়গায় সমান? নাকি সব জায়গায় সমানভাবে আমরা এটাকে পাই? নাকি আমরা সমস্ত জলকে পান করতে পারি? সেটা নিশ্চয়ই নয়। তাহলে এবার দেখি আমাদের এই পৃথিবীতে জল কোন কোন জায়গাতে কিরকম অবস্থাতে আছে। প্রথম হচ্ছে ওয়াটার ইজ ফাউন্ড ইন ওশেন, সিজ, রিভার্স, লেক, পন্ডস, গ্লেশিয়ার, গ্রাউন্ড ওয়াটার, অ্যাটমসফিয়ারিক ময়েশ্চার। এই সমস্ত জায়গাতেই কিন্তু জল পাওয়া যায়। সেটা হতে পারে যে লিকুইড ফর্মে, আবার কিছু কিছু সময় কি হয়, ময়েশ্চার বা ভেপারের আকারে। এবার আমরা জানি যে পৃথিবীতে ৩ ভাগ জল, ১ ভাগ স্থল। তাহলে এই যে about 71% of earth surface is comprised of water। এবার এই যে 71% অফ ওয়াটার আছে, এই 71% অফ ওয়াটার কি সমস্তটাই কোথায় আছে? এটা কি সমস্তটাই পান করার যোগ্য, না কতটুকু পান করার যোগ্য? না, এটা হচ্ছে মোস্ট অফ দিস ওয়াটার ইজ স্যালাইন ওশেন ওয়াটার। মোটামুটি 97% যে ওয়াটার, পুরো যদি আমরা জলকে ধরে নিই ১০০ ভাগ জল, তার কিন্তু ৯৭% জল কিন্তু কোথায় আছে? না ওশেনগুলোর মধ্যে অবস্থিত, এবং এটা কিন্তু কি সল্ট ওয়াটার, স্যালাইন ওয়াটার, লবণাক্ত জল, পানের অযোগ্য। আমরা গিয়ে পরে বলতে পারবো যে সমুদ্রের জলে গিয়ে পরে কি পান করতে পারবো? সরাসরি পান করতে পারবো। তাহলে ওটা হচ্ছে পানের অযোগ্য। এবার দেখি চলো কোন কোন জায়গাতে কিরকম পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন আছে। এটা জাস্ট জেনে রাখার জন্য। যে টোটাল ওয়াটার অন আর্থ সেটা কত পার্সেন্ট? সেটা হচ্ছে আমাদের 71% এর কাছাকাছি, রাইট? এবার এই 71% এর মধ্যে, মানে তার সেটাকে যদি আমি ১০০% ধরে নিই, তার মধ্যে কত আছে? ওশেনস এর মধ্যে 97%। ফ্রেশ ওয়াটার কত? মাত্র 3%। আবার এই ফ্রেশ ওয়াটার এর মধ্যেও আইস ক্যাপ অ্যান্ড গ্লেশিয়ার্স এর মধ্যে আছে প্রায় 70%। মানে আমাদের বেশিরভাগ যে ফ্রেশ ওয়াটার, যেটা হচ্ছে স্বাদু জল, সেই স্বাদু জলটা কোথায় অবস্থিত আছে? না আইস ক্যাপস অ্যান্ড গ্লেশিয়ার এর মধ্যে। আর 29% আছে আমাদের পৃথিবীর মাটির নিচে, গ্রাউন্ড ওয়াটার হিসেবে, গ্রাউন্ড ওয়াটার অ্যাকুইফারে। আর অ্যাক্সেসিবল যেটা আমরা বাইরে দেখতে পাই, অ্যাক্সেসিবল ফ্রেশ ওয়াটার কত? সেটা হচ্ছে মোস্টলি 1%। এবার এই 1% এর মধ্যে হ্রদে আছে 52%, ওয়াটার ভেপার হিসেবে আছে 8%, রিভারের মধ্যে আছে মানে নদীগুলো বহন করে 1%, লিভিং থিংস এর মধ্যে আছে 1%, এবং সয়েল মাটির মধ্যে যে ময়েশ্চার আছে সেই ময়েশ্চারের মধ্যে যে 38%। তাহলে এই গেল কিন্তু আমাদের ওয়াটার কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে ইন দ্য আর্থ। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের মধ্যে অ্যাক্সেসিবল ওয়াটার, যে ওয়াটারটা আমরা গ্রহণ করতে পারি অ্যাক্সেসিবল, সেটা কত পার্সেন্ট? মাত্র 1%। তাই না? তাহলে কি আমাদেরকে, এই যে আমরা যথেচ্ছভাবে জল ব্যবহার করি, জলের অপচয় করি, সেটা কিন্তু একদমই করা চলবে না। তাহলে আমরা কি দেখতে পাবো? অচিরেই আমরা আর পানযোগ্য কিন্তু কোনো জলই পাচ্ছি না। রাইট? তাহলে এবার আসি যে আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এই যে জলটা আছে সেটা কিভাবে আছে? যেমন ধরো মানুষের শরীরে প্রায় ৭০% জল। দুধের মধ্যে থাকে ৮০ থেকে ৮৫% জল। আর আমাদের এই যে সি ওয়াটার বা সমুদ্রের জল, এটা হচ্ছে সবচেয়ে ইমপিউর, মানে সবচেয়ে অশুদ্ধ প্রাকৃতিক জল। আর কারণ হচ্ছে কি? কারণ এখানে হচ্ছে
প্রচণ্ড বেশিরভাগ ধরনের লবণ থাকে। NaCl, MgCl, MgCl2 বিভিন্ন ধরনের লবণের উপস্থিতির জন্য এটা কিন্তু আ সবচেয়ে বেশি impure। আর যদি আমরা ন্যাচারালি সবচেয়ে পিওর বলি, সেটা হচ্ছে আমাদের রেইন ওয়াটার। বৃষ্টির জল কিন্তু ন্যাচারালি সবচেয়ে বেশি পিওর। আর যদি ন্যাচারালি, আর্টিফিশিয়ালি দুটোর মধ্যে থেকে আমরা চুজ করতে হয়, তখন আমরা বলব ডিস্টিলড ওয়াটার বা পাতিত জল। পাতিত জল এটা কিন্তু সবচেয়ে পিওরেস্ট ফর্ম। মানে পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার। কেন? তার কারণ হচ্ছে এখানে কোনো আয়ন নেই। এটা শুধুমাত্র জল বা জলের মধ্যে গঠিত। এখানে শুধু জল আছে। এছাড়া কিচ্ছু নেই। আর এটা আমরা ডিস্টিলড ওয়াটার কোথায় ব্যবহার করি? না দেখবে বিভিন্ন এই যে গাড়ির যন্ত্রপাতিতে বা ইয়ে করার জন্য যখন আমরা বলি না যে ডিস্টিলড ওয়াটারের ক্যান পাওয়া যায়, সেই ক্যানগুলো হচ্ছে আমরা ওই কাজে ব্যবহার করি। এবার আসি যে জলের কম্পোজিশন। আমরা ছোটবেলা থেকে পড়েছি যে জল হচ্ছে আমাদের একটা যৌগ এবং জলের মধ্যে কি থাকে? H এবং হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। এবার এটা ১ম কে বলেছিলেন? না ক্যাভেন্ডিশ ১ম এ বললেন যে, "ওয়াটার ইস নট অ্যান এলিমেন্ট বাট এ কম্পাউন্ড" যে ওয়াটার হচ্ছে যৌগ, জল হচ্ছে একটা যৌগ। সেটা ১ম কে বললেন? সেটা হচ্ছে ক্যাভেন্ডিশ। আর তারপরে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ের তিনি কি প্রমাণ করলেন? না তিনি প্রমাণ করলেন যে জল অক্সিজেন এবং হাইড্রোজেনের আ মিশ্রণ দ্বারা গঠিত। যে জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। এবার এই যে জল, জলে কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন কিন্তু ২:১ অনুপাতে অবস্থান করছে। তাহলে এটা হচ্ছে কি আয়তনের অনুপাত। আয়তনের অনুপাত কত? না 2:1। এবার এটা কিভাবে জানলাম? না আমরা যখন জলের তড়িৎ বিশ্লেষণ করি, তখন কিন্তু কি হয়? যে আমাদের এই যে অ্যানোড, অ্যানোডে এসে পরে অক্সিজেন জমা হয়, আর ক্যাথোডে এসে পরে হাইড্রোজেন জমা হয় এবং যখন আমরা এটাকে মেজার করে দেখি, তখন দেখি যে হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে ২ গুণ আর অক্সিজেনের পরিমাণ হচ্ছে ১ গুণ। মানে ২ আয়তন হাইড্রোজেন এবং ১ আয়তন অক্সিজেন পাই যখন আমরা জলের ইলেক্ট্রোলাইসিস করি। এবার কোথাও, কোথাও থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে জলের যখন আমরা ইলেক্ট্রোলাইসিস করব বা তড়িৎ বিশ্লেষণ করব, তখন কোন জায়গাতে কোন গ্যাস পাওয়া যায়? না অ্যানোড তড়িৎ দ্বারা আমরা পাই অক্সিজেন আর ক্যাথোড তড়িৎ দ্বারা আমরা পাই হাইড্রোজেন। এটা কিন্তু সব সময়ের জন্য মনে রাখতে হবে যে অ্যানোড তড়িৎ দ্বারা পাই অক্সিজেন আর ক্যাথোড তড়িৎ দ্বারা পাই হাইড্রোজেন। রাইট? এবার আসি নেক্সট। কি আছে? ওয়াটারের প্রপার্টিজ যে জলের ধর্ম কি, কি? ১ম হচ্ছে আমাদের জলের ঘনত্ব। জলের ঘনত্ব। জলের ঘনত্ব কি? যে আমাদের এই যে জলের ঘনত্ব সেটা কিন্তু যেহেতু জল একটা লিকুইড, এবার এ কি করে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে, সাথে কিন্তু ঘনত্বেরও দ্রুত পরিবর্তন হয়। ঠিক কিরকম? না আ ধরো আমি একটা যদি কি বলি? আমি ধরো একটা ইয়ে টানবো, গ্রাফ টানবো। কিভাবে? না ১ম এ আমি এইভাবে তাপমাত্রা বাড়বো। বাড়াতে থাকবো। এটা হচ্ছে আমার 0 ডিগ্রি, এটা ধরো ১০০ ডিগ্রি। ১০০ ডিগ্রির পর তো জল থাকছে না, সেটা ভেপার হয়ে যাচ্ছে, জলীয় বাষ্প হয়ে যাচ্ছে। তাহলে ওটাকে আমার চিন্তা করতে হবে না, আমাকে 0 ডিগ্রি থেকে ১০০ ডিগ্রি পর্যন্ত নিয়ে আসতে হবে। এবার এই যে আমরা 0 ডিগ্রি থেকে ১০০ ডিগ্রি টানছি, ১ম এ আমরা যখন 0 ডিগ্রি থেকে বাড়াতে, 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 বাড়াতে যখন আমি এটাকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে আসবো, কি হবে? ঘনত্ব আস্তে, 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 আস্তে বাড়তে থাকবে এবং এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে হচ্ছে জলের ঘনত্ব সর্বাধিক। 0 ডিগ্রি থেকে ৪ ডিগ্রি পর্যন্ত যখন আমরা ধীরে, ধীরে বাড়তে থাকবো তখন কি হবে? আস্তে, 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 আস্তে ঘনত্ব বাড়তে থাকবে এবং একটা ম্যাক্সিমাম জায়গাতে পৌঁছাবে। এবার ৪ ডিগ্রি থেকে যখন আবার কমতে, 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 কমতে মানে ৪ ডিগ্রি থেকে যখন আমরা তাপমাত্রা বাড়াতে থাকবো, তখন আবার ঘনত্ব কমতে, 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 কমতে কিন্তু মিনিমাম জায়গাতে পৌঁছাবে। তাহলে এই যে ৪ ডিগ্রি, এই ৪ ডিগ্রি কি হচ্ছে আমাদের ডেনসিটিটা আমাদের ম্যাক্সিমাম। তাহলে জলের ঘনত্ব কোন জায়গাতে ম্যাক্সিমাম? না সেটা হচ্ছে আমাদের ৪ ডিগ্রি সেলসিয়াস এবং এই ঘনত্বটা কত? না সেটা হচ্ছে যে আ 1000 কেজি পার মিটার কিউব বা 1 গ্রাম পার সেমি কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের জলের ম্যাক্সিমাম ঘনত্ব কততে? না
4 ডিগ্রি সেলসিয়াস। এবার এই যে দেখো 0 ডিগ্রি থেকে ৪ ডিগ্রিতে গেলাম যখন আমরা এই ঘনত্ব বাড়লো, আবার যখন ধীরে ধীরে আমরা আবার তাপমাত্রা বাড়াচ্ছি তখন আবার এর আ এই যে ঘনত্ব কমতে থাকছে। এই যে ব্যাপারটা এটাকে বলা হচ্ছে anomalous expansion of water। এবার এটা একটা এটার আমরা বাস্তবিক উদাহরণ কোথায় পাই? না এটা হচ্ছে তোমার এর কারণে যে জল মানে যেকোনো হ্রদ ঠান্ডার দেশের যেকোনো হ্রদ তার কিন্তু জলটা ১ম এ উপরের দিকে বরফে পরিণত হয় কিন্তু নিচের দিকে নয়। কিভাবে জিনিসটা? লেট মি এক্সপ্লেইন। আ ধরো এবার এটাকে আমার উল্টো দিক থেকে ভাবতে হবে। কিরকম? ধরো এখন আমার টেম্পারেচার আছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আমি শীতপ্রধান দেশে যাচ্ছি। তাহলে তাপমাত্রাটা কমতে -১০, ১২, ১৫, ৪, ৫ এরকম চলে যেতে পারে। তাহলে ১ম এ কি হবে? এই যে ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে যখন কমতে ৪ ডিগ্রিতে পৌঁছাবে, ওর ইয়েটা কি বলবো ডেনসিটিটা ম্যাক্সিমামে পৌঁছাবে, আয়তনটা মিনিমাম হবে। কারণ আমরা কি জানি ডেনসিটির সঙ্গে আয়তন ব্যস্তানুপাতিক সম্পর্ক। ডেনসিটি বাড়লে আয়তন কমবে। তাহলে আয়তনটা কমলো। এবার এখানে মিনিমাম আয়তন। এবার যখন আমরা আস্তে ইয়ে করব মানে যখন আমরা আবার টেম্পারেচার বাড়াচ্ছি তখন এই টেম্পারেচার আরো যখন কমাচ্ছি, তখন টেম্পারেচার কমালে আমাদের আয়তনটা ঘনত্বটা কমছে, ধীরে আয়তনটা বাড়বে। এবার আয়তন যখনই বাড়বে, জলের যে ওজন সেটা তো একটু হালকা হবে। এবার আমরা কি জানি যে জলের চেয়ে বরফ তুলনামূলক হালকা। এবার ধরো এখানে একটা পুকুর আছে। রাইট? লেটস সে ইটস আ পন্ড। এবার যেহেতু আমাদের এই জায়গাটাতে ১ম এ এসে পড়ে টেম্পারেচারটা কমছে, তাহলে এই জায়গাতে কি তৈরি হবে ১ম এ? বরফ তৈরি হবে, তাই না? এবার আমরা একটা জিনিস কি জানি? বরফ আমাদের জলের তুলনায় হালকা। তাহলে এই বরফটা কোথায় থেকে যাবে? না বরফটা এই পুকুরের উপরের প্রান্তেই বরফ তৈরি হয়ে যাবে। এ তো ভাসবে উপরে। কারণ যেহেতু এর আ ঘনত্বটা কম তাহলে এ তো জলের তুলনায় হালকা। তাহলে জলের তুলনায় হালকা হওয়ার জন্য কি হবে? এ কিন্তু উপরেই ভাসতে থাকবে। আর একবার যখন এ উপরে ভাসা শুরু করলো তাহলে এ কি করবে? বাইরে টেম্পারেচার যাই হোক না কেন, ধরো বাইরে যদি -১০, ১১, ১২ হয়, যেহেতু বরফ আমরা কি জানি তাপের পরিবাহী, তাহলে এই যে ভেতর থেকে যে তাপটা ভেতরের তাপমাত্রা তো 0 ডিগ্রি। 0 ডিগ্রি, তারপরে ১ ডিগ্রি, ২ ডিগ্রি, ৩ ডিগ্রি, ৪ ডিগ্রি এবং নিচের অংশতে সবচেয়ে তাপমাত্রা বেশি থাকে সেটা হচ্ছে কাছাকাছি ৪ ডিগ্রি। ৪ ডিগ্রির কাছাকাছি। এবার যেহেতু এই যে বরফটা, এই বরফ হয় তাপের কুপরিবাহী, তাহলে কি হচ্ছে এইখান থেকে এটার তাপমাত্রা বেশি। তাহলে এখান থেকে তাপ তো বাইরের দিকে যাওয়ার কথা। কিন্তু যেহেতু বরফ এখানে কুপরিবাহী একটা আস্তরণ জমে গেছে, পড়ে গেছে, তার জন্য কি হচ্ছে আর এখান থেকে তাপমাত্রাটা বাইরে বেরোতে পারছে না। তাহলে এই কারণে কি হয় যে শীতপ্রধান যে অঞ্চল যেগুলো আছে সেই অঞ্চলে যে আ সমুদ্রের সমুদ্র বলছি সরি, নদী বা হ্রদের মাছরা কি হয় এই নিচের দিকে চলে আসে। একটা তাপমাত্রা কনস্ট্যান্ট টেম্পারেচার পেয়ে যায় এবং ওরা কিন্তু পুরো শীতকালটা জীবিত থেকে যায়। ঠিক। এই কারণে যারা দেখবে আ বিভিন্ন যারা Instagram বা Facebook এ যারা ভিডিও দেখে তারা দেখবে কিছু জায়গাতে লোক কি করে, এই ধরো এরকম একটা পুকুর আছে, এই পুকুরের উপরে বরফ হয়ে গেছে। বরফের মাঝখানে একটা ছিদ্র করে থাকে। এবার এই ছিদ্রের মধ্যে ওরা ফিশিং রড বা ফিশিং পট ঢোকায়। তারপর ওখান থেকে ওরা কিন্তু মাছ সংগ্রহ করে বা মাছ ধরে। রাইট? এটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ভিডিও দেখেছি। এইটার দ্বারা কি কেন বললাম ভিডিওর কথা? তার কারণ হচ্ছে আমরা বাস্তবে এই ঘটনাটা দেখি বলে তাই। ঠিক? এবার এটাই হচ্ছে তো আমাদের anomalous expansion of water, যেটা বললাম যে 0 ডিগ্রি থেকে ৪ ডিগ্রির মধ্যে ঘটে থাকে। ম্যাক্সিমাম ডেনসিটি at 4 ডিগ্রি সেলসিয়াস বলে দিয়েছি আমি অলরেডি। 0 ডিগ্রি থেকে ৪ ডিগ্রির মধ্যে ভলিউম ডিক্রিজ, আর ৪ ডিগ্রি থেকে 0 ডিগ্রি যখন আসবো তখন হচ্ছে ভলিউম ইনক্রিজ। ভলিউম ইনক্রিজ কিন্তু হওয়ার কথা ছিল উল্টো। সাধারণভাবে কি হয়? যত আমরা তাপমাত্রা বাড়াই, ভলিউম কমতে থাকে। আর এখানে কি হচ্ছে? তাপমাত্রা কমালে তখন ভলিউমটা বাড়ছে। তাহলে ডেনসিটি ডিক্রিজ হয়, আয়তন বাড়ে, ঘনত্ব কমে। আর এর জন্য কি হয়? অ্যাকুয়াটিক লাইফ সারভাইভস ডিউরিং উইন্টার। শীতকালে জলজ প্রাণী বেঁচে থাকে কোথায়? যেখানে হচ্ছে শীতপ্রধান দেশ, যেখানে হচ্ছে আমাদের বরফ পড়ে বা তাপমাত্রাটা 0 ডিগ্রির থেকেও নিচে নেমে যায়। এটাই এখানে দেখো anomalous expansion of water টা ছবি হিসেবে আমি দিয়ে রেখেছি যাতে বোঝার সুবিধা হয়।
অ্যাটমসফিয়ার এখানে বিলো 0 ডিগ্রি, কিন্তু নিচে যত নিচের দিকে যাব তাপমাত্রা বাড়তে থাকছে। তাপমাত্রা বাড়তে থাকছে, তাহলে প্রাণীরা যারা জলজ প্রাণী আছে ওই জায়গাতে অনায়াসে বেঁচে থাকতে পারছে। তাই না? কারণ এখান থেকে আমরা নো ট্রান্সফার অফ হিট, নো ট্রান্সফার অফ হিট, তার জন্য আমাদের প্রাণীরা বেঁচে থাকলো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানামোলাস এক্সপানশন অফ ওয়াটার। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমাদের ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, জলের ত্রিদশা বিন্দু। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এমন একটা সার্টেন কন্ডিশন, যে যে কন্ডিশনে কি হয়, আমাদের জলের যে ৩ টে দশা, সেটা কি? কঠিন, তরল এবং গ্যাসীয়, ৩ টে দশায় কি করে সহাবস্থানে থাকে। যে কন্ডিশনে যে কন্ডিশনে আমাদের জলের ৩ টে দশা, আ সলিড, লিকুইড অ্যান্ড ভেপর একসাথে অবস্থান করে, সেই সেই যে কন্ডিশন, সেটাকেই বলা হচ্ছে জলের ট্রিপল পয়েন্ট। এই কন্ডিশনটা কি? না, কন্ডিশনটা হচ্ছে 0.001 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাপমাত্রা হতে হবে 0.001 ডিগ্রি সেলসিয়াস, আর প্রেশার কি হতে হবে? প্রেশার হতে হবে 611.657 পাস্কাল। যেটা কিন্তু আমাদের যে অ্যাটমসফিয়ারিক চাপ, তার তুলনায় বহু কম। এটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারিক তাপের তুলনায় 0.006 অ্যাটমসফিয়ারিক চাপ। তাহলে এই যে এত কম চাপে এবং এই এত কম টেম্পারেচারে আমাদের এই যে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটারটা কিন্তু দেখতে পাই। তাহলে আমার কি কন্ডিশন? যে আমাকে 0.006 অ্যাটমসফিয়ারিক প্রেশার রাখতে হবে এবং তাপমাত্রা থাকতে হবে 0.001 ডিগ্রি সেলসিয়াস। তবেই তবেই কিন্তু আমরা এই যে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার দেখতে পাবো। তাহলে এই যে এই কন্ডিশনটা 0.01 সেলসিয়াস টেম্পারেচার অ্যান্ড 0.06 এটিএম বা 611.657 পাস্কাল প্রেশার, এটাই হচ্ছে আমাদের জলের ত্রিদশা বিন্দু বা ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। ওকে? এটাই জাস্ট করা আছে আমাদের একটা আ ইয়ের সাহায্যে, গ্রাফের সাহায্যে দেখানো আছে যে এই যে এই পয়েন্টটাতে গিয়ে পরে আমরা কিন্তু ৩ টে জিনিস প্রপার্টি দেখতে পাচ্ছি। এদিকে ভেপার, এদিকে সলিড এবং এদিকে ওয়াটার। ঠিক? 0.01 ডিগ্রি সেলসিয়াস এবং পাস্কাল হচ্ছে 0.6। ওকে? এবার আসি প্রপার্টি নম্বর ২, বয়েলিং পয়েন্ট অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট, মানে স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্ক। জল কত ডিগ্রি তাপমাত্রায় ফুটতে শুরু করে? ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর জমে যায় কত ডিগ্রি তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কিন্তু সেটা হতে হবে প্রেশারটা নরমাল হতে হবে বা এটিএম চাপে, অ্যাটমসফিয়ারিক প্রেশারে। অ্যাটমসফিয়ারিক প্রেশারে বিশুদ্ধ ওয়াটার, হ্যাঁ, অবশ্যই এটাও বলতে হবে, মেনশন করতে হবে, বিশুদ্ধ ওয়াটার। পিওর ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। রাইট? এবার যদি ধরো আমি কি করলাম? আমি এখানে প্রেশারটা বাড়াতে শুরু করলাম। তখন কি হবে? যে বয়েলিং পয়েন্টটার ১০০ ডিগ্রি থেকে না থেকে আমাদের বেড়ে যাবে এটাকে। কি করলাম আমি? প্রেশারটাকে ইনক্রিজ করলাম। তখন জলের বয়েলিং পয়েন্ট ১০০ ডিগ্রিতে না থেকে এ কিন্তু বেড়ে যাবে। ঠিক? এবার এটা আমরা কোথায় কাজে লাগাই? না, এটা কাজে লাগাই প্রেশার কুকারে। প্রেশার কুকারে কি হয়? আমরা প্রেশার কুকারে বিভিন্ন ধরনের আ ডাল জাতীয় পদার্থকে, ডাল জাতীয় কি বলবো ওটাকে? ও ডাল জাতীয় সবজিকে আমরা কি করি? যে প্রেশারের মধ্যে দিয়ে দিই এবং যাতে খুব দ্রুত সিদ্ধ হয়, তার জন্য কি করি আমরা? এই প্রেশার, ওর মধ্যে প্রেশার তৈরি হবে। প্রেশার হলে কি হবে? জলের যে স্ফুটনাঙ্ক, সেই স্ফুটনাঙ্ক ১০০ ডিগ্রি থেকে বেড়ে ১২৫, ১২০ এরকম হয়ে যাবে এবং তার ফলে কি হয়? যে ভিতরে যে ডালগুলো সেটা খুব ভালো সিদ্ধ হয়। এবার এটা গেল বয়েলিং পয়েন্ট। আর ফ্রিজিং পয়েন্ট কি হয়? ফ্রিজিং পয়েন্ট আচ্ছা, আর ফ্রিজিং পয়েন্ট, যত আমরা প্রেশার বাড়াবো, জলের ফ্রিজিং পয়েন্ট কমবে।
ফ্রিজিং পয়েন্ট কমবে। এই কারণে আমরা দেখবে যখন আমরা দুটো আইস কিউব নিই, দুটো আইস কিউব নিই এবং এই দুটো আইস কিউবকে যদি আমরা প্রেশার দিই, তখন দেখি এই যে মাঝখানের কিছুটা অংশ জলে পরিণত হয়েছে এবং যখনই ছেড়ে দিই, তখনই দুটো কিন্তু আ দুটো যে আমাদের আইস কিউব আছে, এই দুটো আইস কিউব কিন্তু জোড়া লেগে যায়। কিভাবে? না, এই যে যখনই আমরা প্রেশার দিলাম, তখনই এই জায়গাতে চাপটা অনুভূত হলো এবং চাপটা অনুভূত হওয়ার জন্য এখানকার ফ্রিজিং পয়েন্ট কমে গেল, 0 ডিগ্রি থেকে কমে গেল এবং কমে যাওয়ার জন্য এই জায়গাটুকু জলে পরিণত হলো। আবার যখনই আমি সাথে চাপ ছেড়ে দিলাম, আমার আমার তো তাপমাত্রা এখানে 0 ডিগ্রি আছে। তাহলে সাথে কি হবে? ওই দুটো বরফ যেটুকু জলে পরিণত হয়েছিল, সেইটুকু জল আবার সাথে বরফে পরিণত হলো। তাহলে এটাই হচ্ছে আমাদের ফ্রিজিং পয়েন্ট, যখনই প্রেশার বাড়াবো তখন কিন্তু ফ্রিজিং পয়েন্ট কমে যায়। আর impurities যদি আমরা এর মধ্যে অশুদ্ধি মেশাই, তাহলে কি হবে? দ্রবীভূত অশুদ্ধিও হিমাঙ্ক কমিয়ে দেয়। এবার আসি অশুদ্ধি। অশুদ্ধি। ১ম এ হিমাঙ্কর ক্ষেত্রে কি হয়? হিমাঙ্কর ক্ষেত্রে যদি অশুদ্ধি থাকে, সে কি করবে? সে হচ্ছে আমাদের ফ্রিজিং পয়েন্টকে কমিয়ে দেবে। ফ্রিজিং পয়েন্টকে কমিয়ে দেবে। এইজন্য দেখবে যেখানে আ বরফ যুক্ত যে সমস্ত এলাকা আছে, সেই বরফযুক্ত এলাকাতে কি হয়? নুন ছড়ানো হয় যাতে বরফগুলো দ্রুত গলে যায়। ঠিক? তাহলে এটা গেল হিমাঙ্ক। হিমাঙ্ক কি হয়? যে আ ওষুধ যদি মেশানো হয় তাহলে কিন্তু সেটা কমে যায়। আর স্ফুটনাঙ্ক কি হয়? স্ফুটনাঙ্ক অশুদ্ধি মেশালে বেড়ে যায়। এইজন্য আমরা যখন কোনো কিছু খাবারকে সেদ্ধ করতে হয় তখন আমরা ওই জলের সাথে সামান্য একটু নুন মিশিয়ে দিই। নুন মিশিয়ে দিলে কি হবে? স্ফুটনাঙ্ক বেড়ে গেল। জলকে বেশি তাপমাত্রায় ফুটতে হবে। বেশি তাপমাত্রার জন্য বেশি তাপ দিতে হবে। বেশি তাপ দিলে আমাদের খাবারটা আরেকটু ভালো সেদ্ধ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের বয়েলিং পয়েন্ট অ্যান্ড ফ্রিজিং পয়েন্টের ব্যাপার-স্যাপার। ঠিক? এবার আসি প্রপার্টি নাম্বার 3, যেটা হচ্ছে ওয়াটার অ্যাজ আ ইউনিভার্সাল সলভেন্ট। জলের সার্বজনীন দ্রাবক। আমরা এটা বিভিন্ন জায়গাতে পড়েছি বা শুনেছি, জল হচ্ছে সার্বজনীন দ্রাবক। তার মানে কি? যে এই পৃথিবীর প্রায় বেশিরভাগ ধরনের যৌগ বা মৌল, তারা কি যৌগ আমাদের কি হয়? জলে দ্রবীভূত হতে পারে। Water is called universal solvent because it dissolve a very large number of substances. পদার্থ দ্রবীভূত করতে পারে। এবার কি পদার্থ? না, জল কি করতে পারে? যে আয়নিক কম্পাউন্ড মানে যারা হচ্ছে আয়নীয় যৌগ, যেমন হচ্ছে HCl, NaCl, এদেরকে যেমন দ্রবীভূত করতে পারে। অ্যাসিডকে দ্রবীভূত করতে পারে, বিভিন্ন ক্ষারকে দ্রবীভূত করতে পারে এবং বিভিন্ন যে পোলার মানে হচ্ছে আ মেরু মেরু যাদের আছে, যাদের যাদের এ ধ্রুবী যারা ধ্রুবীয় পদার্থ, তাদেরকেও কি করতে পারে? ওয়াটার ডিসলভ করতে পারে। এবার কেন? তার কারণ হচ্ছে ডিউ টু পোলার নেচার, যেহেতু জল একটা পোলার সলভেন্ট। কিভাবে জল পোলারিটি হয়? তার কারণ হচ্ছে H, আর O আছে, যেহেতু অক্সিজেন হচ্ছে একটু বেশি মানে বেশি ইলেক্ট্রোনেগেটিভ, তার জন্য কি করে? এই ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেয় এবং এই পার্শিয়ালি নেগেটিভ, ভুল লিখে দিলাম। আ পার্শিয়ালি নেগেটিভ আর হাইড্রোজেনকে পার্শিয়ালি পজিটিভ করে দেয়, যেটাকে আমরা বলছি যে এর মধ্যে পোলারিটি তৈরি হচ্ছে। রাইট? এবার এছাড়াও আরেকটা ব্যাপার আছে। জলের মধ্যে যে হাইড্রোজেন বন্ধনী, এই হাইড্রোজেন বন্ধনী থাকার জন্য জল কিন্তু বিভিন্ন ধরনের যে এদেরকে কিন্তু এদেরকে কিন্তু আ এর মধ্যে কিন্তু করতে পারে, কি দ্রবীভূত করতে পারে। তার কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধনী এদেরকে একসাথে অ্যাট্রাক্ট করবে এবং এরা জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। তাহলে এটা গেল আমাদের ওয়াটার অ্যাজ দ্য ইউনিভার্সাল সলভেন্ট। এবার কি আছে? এবার আছে জলের অন্যতম একটা অশুদ্ধি বলতে পারি, যেটা কি হয়? আমাদের অনেক সময় পান করার অযোগ্য করে দেয় জলটাকে এবং এটার দ্বারা আমরা কিন্তু অনেক সময় জামাকাপড় কাচতেও অনেক সমস্যার সম্মুখীন হই। সেটা কি? সেটা হচ্ছে আমাদের হার্ডনেস অফ ওয়াটার বা জলের ক্ষরতা। জল যত বেশি হবে, তত কিন্তু আমাদের ওর মধ্যে কাপড় কাচার যে সাবান, সেই সাবানে ফেনা তৈরি করতে অসুবিধা হবে। তাহলে কি বলছে হার্ড ওয়াটার কি? হার্ড ওয়াটার ইজ দ্যাট টাইপ অফ ওয়াটার ডাজ নট রেডিলি ফর্ম লিদার উইথ সোপ। যে সাবানের সাথে সহজে ফেনা তৈরি করছে না, তাকে আমরা বলছি হার্ড ওয়াটার। আর সফট ওয়াটার কাদেরকে বলছি বা মৃদু জল কাদেরকে বলছি? না, যারা অতি সহজে কি হয়? সাবানের সাথে ফেনা তৈরি করে। ঠিক?
তাহলে এটা হচ্ছে আমাদের হার্ড ওয়াটার এবং সফট ওয়াটার এবং এই যে একটা জল আ এক একটা ধরো কোনো জায়গা থেকে আমি জলের স্যাম্পল নিয়েছি। সেটা হার্ডনেস কতটা পরিমাণ সেটা হচ্ছে কিভাবে মেজার করা হয় না অ্যামাউন্ট অফ dissolved ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম সল্ট প্রেজেন্ট ইন ওয়াটার মানে ওই জলের মধ্যে কতটা পরিমাণ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সল্ট প্রেজেন্ট আছে, সেটার দ্বারাই কিন্তু আমরা ওর ডিগ্রি অফ হার্ডনেস বা ক্ষরতার মাত্রা কিন্তু মাপতে থাকি। এবার এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, এই যে খরতাটা আমরা বলছি হার্ড ওয়াটার ডাজ নট ফর্ম লিথার অর সফট ওয়াটারের ক্ষেত্রে যেটা ইজিলি ফেনা তৈরি করে। কিন্তু এবার এই ডিটারজেন্ট দিয়ে ব্যবহার করি, ডিটারজেন্ট জল দাও বা মৃদু জল দাও এ কিন্তু যেকোনো জায়গাতেই ও কিন্তু কি করবে? ফেনা তৈরি করতে পারে। এর বাবু কোনো বাছবিচার নেই। ডিটারজেন্ট বলবে চলো তুমি আমাকে অ হার্ড ওয়াটার দাও আর সফট ওয়াটার দাও, আমি উভয় ক্ষেত্রেই ফেনা তৈরি করে তোমাকে দেখিয়ে দেব। ঠিক? এবার আসি টাইপস অফ হার্ডনেস। খরতার প্রকার কি, কি? ১ম হচ্ছে টেম্পোরারি হার্ডনেস আর পার্মানেন্ট হার্ডনেস। এটা হচ্ছে আমাদের খরতা আমাদের ২ প্রকারের। কি, কি? এবারে চলো ডিটেইলস এ দেখা যাক। এটা ১ম এ টেম্পোরারি হার্ডনেস জিনিসটা কেন হয় এবং একে আমরা কিভাবে দূর করতে পারি? আর পার্মানেন্ট হার্ডনেস বা স্থায়ী খরতা এটা কেন হয় এবং একে কিভাবে আমরা দূর করতে পারি? ১ম এ আসি টেম্পোরারি হার্ডনেস। টেম্পোরারি হার্ডনেস কেন হয়? না ডিউ টু দ্য বাইকার্বনেটস অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের কি হয়? যদি আমরা বাইকার্বনেট থাকে একটা জলের মধ্যে তাহলে সেটাকে আমরা কি বলব? টেম্পোরারি হার্ডনেস, অস্থায়ী খরতা। এবার এটাকে কিন্তু আমরা খুব সহজেই দূর করতে পারি। কিভাবে? না হিটিং প্রসেস এর মাধ্যমে করতে পারি এবং আরেকটা পদ্ধতি সেটা হচ্ছে ক্লার্কস পদ্ধতি। পদ্ধতিগুলো কি, কি? না আমাদের আছে বাইকার্বনেট কার? ধরো ক্যালসিয়াম বাইকার্বনেট। এটা আমার এই জলের সাথে মিশে আছে। এবার আমি যখন একে তাপ প্রয়োগ করব, তখন কি হবে? এটা ভেঙে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট যেটা অধঃক্ষেপ পড়বে। তার সাথে, সাথে কিছুটা পরিমাণ CO2 উৎপন্ন হবে এবং আমরা জল পাবো। তাহলে দেখো যখন আমরা CaHCO3 ক্যালসিয়াম বাইকার্বনেটকে হিট করছি, তখন আমরা ক্যালসিয়াম CaCO3 ক্যালসিয়াম কার্বনেটের একটা অধঃক্ষেপ পাচ্ছি। এই অধঃক্ষেপটা কি হয় পরবর্তীকালে যদি আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিই তাহলে এটা অনায়াসে জলের সাথে মানে জলের বাইরে ওই মানে আমরা পিওর জলটা পেতে পারি। রাইট? তাহলে কি করব আমরা CaCO3 হিট করব। হিট করার পরে আমরা সেখান থেকে CaCO3 পাবো এবং যেটা অধঃক্ষেপ রূপে নিচে পড়ে যাবে এবং এই অধঃক্ষেপ থেকে আমরা সহজেই জলটাকে পৃথক করতে পারি। যেটা হয়ে যাবে আমাদের মৃদু জল। আর ক্লার্কস মেথড কি? ক্লার্কস মেথড হচ্ছে আমরা কি করি যে লাইম ওয়াটার ইস অ্যাডেড টু দ্য হার্ড ওয়াটার। এখানে কি হয় আমরা CaOH এর হোল2 মিশিয়ে দিই। রাইট? এবার এ কি করে? প্রসেস একই। CaHCO3 একে আমরা কি করব? প্লাস CaOH এর হোল2 দেব। এর ফলে কি হবে? ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে, CaCH উৎপন্ন হবে প্লাস H2। তাহলে ক্লার্কস মেথডে আমরা কি ব্যবহার করছি? না আমরা লাইম ওয়াটার ব্যবহার করছি বা একে আমরা স্লেক লাইম ব্যবহার করছি। স্লেক লাইম ব্যবহার করছি। তাহলে স্লেক লাইম ব্যবহার করেও আমরা কি করতে পারছি? সে একই পদ্ধতি। CaCO3 ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হচ্ছে এবং যেটা কিনা অধঃক্ষেপ পড়ছে এবং এখান থেকে সহজেই আমরা মৃদু জলকে পৃথক করতে পারছি। তাহলে এইভাবে কিন্তু অতি সহজেই আমরা টেম্পোরারি হার্ডনেসকে পৃথক করতে পারি আমাদের জল থেকে এবং জলটাকে মৃদু জলে রূপান্তরিত করতে পারি। তা এই যে এত সহজে আমরা এদেরকে রিমুভ করতে পারছি, এইজন্যই একে কিন্তু বলছে টেম্পোরারি হার্ডনেস। রাইট? এবার আসি এবার আসি পার্মানেন্ট হার্ডনেস। এটা কি হয়? এটা হচ্ছে আমাদের ক্লোরাইড এবং সালফেট অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। যে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের ক্লোরাইড এবং সালফেট লবণ থাকার জন্য এর মধ্যে কি হয়? পার্মানেন্ট হার্ডনেস তৈরি হয়। এবার এটাকে কিন্তু ক্যান নট বি রিমুভড বাই বয়েলিং। যতই ফোটাই পার্মানেন্ট হার্ডনেস কিন্তু যাবে না। তাহলে একে আমরা রিমুভ করব কিভাবে? না একে রিমুভ করার জন্য ৩-৪ টা পদ্ধতি আছে। কি, কি? ১ম হচ্ছে যে লাইম সোডা প্রসেস। লাইম সোডা প্রসেস কি? না আমরা এখানে CaOH এর হোল2 এবং Na2CO3 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম কার্বনেটের যৌগ মেশাবো
এবং এর দ্বারা কি হবে যে এখানকার যে ক্লোরাইড এবং সালফেট লবণ আছে এটা কিন্তু আমাদের ওই প্রেসিপিটেট হয়ে নিচে পড়ে যাবে এবং সেখান থেকে আমরা পার্থক্য করতে পারবো। তাহলে এখানে কি লাইম সোডা প্রসেসে কি দিচ্ছি আমরা? যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং সোডিয়াম কার্বনেটের একটা মিশ্রণ মেশাচ্ছি। তারপরে কি? তারপরে হচ্ছে পারমিউটেট প্রসেস। পারমিউটেট প্রসেস। এখানে কি দিচ্ছি? এখানে দিচ্ছি সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট যেটা কিনা আর্টিফিশিয়াল জিওলাইট। এই সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট মেশানোর ফলে মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি যে পার্মানেন্ট হার্ডনেস দূর করতে পারি। নেক্সট আয়ন এক্সচেঞ্জ রেজিন প্রসেস। এখানে কি হয় যে আমাদের যে হার্ডনেস অফ ক্যালসিয়াম এই সরি ক্লোরিন ক্লোরিন এবং মানে ক্লোরিন নয় ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের যে ক্লোরাইড এবং সালফেট আয়নগুলো আছে, এদেরকে আমরা কি করছি? এদেরকে আমরা এক্সচেঞ্জ করে দেবো H+ এবং Na- আয়ন। তাহলে Na+ আয়ন, Na- কেন বলছি? Na+, H+ আর Na+ আয়ন দ্বারা আমরা কি করব? এই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের যে অণুগুলোকে সেগুলোকে কিন্তু রিপ্লেস করে দেবো। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি? জলের ক্ষরতা, পার্মানেন্ট যে ক্ষরতা সেটা কিন্তু দূর করতে পারি। আরেকটা পদ্ধতি কি আছে সেটা হচ্ছে ক্যালগান প্রসেস। ক্যালগান প্রসেসের মাধ্যমে কি ব্যবহার করা হয়? না এটাকে ব্যবহার করা হয় যে সোডিয়াম হেক্সামেটাফসফেট। সোডিয়াম হেক্সামেটাফসফেট আমরা ব্যবহার করি যেটাকে আমরা বলছি ক্যালগন। এর মাধ্যমেও কিন্তু আমরা জলের পার্মানেন্ট যে ক্ষরতা সেটাকে দূর করতে পারি। তাহলে আরেকবার এই জলের পার্মানেন্ট ক্ষরতা আমরা কিভাবে দূর করতে পারি? না প্রথমে হচ্ছে আমরা লাইম সোডা প্রসেসের মাধ্যমে যেখানে CaOH এর হোল 2 এবং Na2CO3 ব্যবহার করা হচ্ছে এবং পারমিউটেড প্রসেস যেখানে সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট ব্যবহার করা হচ্ছে। এছাড়া আছে আয়ন এক্সচেঞ্জ যেখানে আমরা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের আয়নগুলোকে রিপ্লেস করব বাই রিপ্লেসড উইথ হাইড্রোজেন অ্যান্ড সোডিয়াম আয়নস। আরেকটা প্রসেস আছে ক্যালকোজেন প্রসেস সেখানে কি করব না আমরা সোডিয়াম মেটাফসফেট ব্যবহার করব যার দ্বারা কি হবে আমাদের পার্মানেন্ট যে হার্ডনেস সেটা কিন্তু রিমুভ করা যাবে। এবার এটা তো গেল এতক্ষণ ধরে আমরা পড়লাম যে জলের ক্ষরতা কি করে দূর করব। এবার আমাদেরকে পড়তে হবে যে একটা জল আছে সেই জলটাকে আমরা কিভাবে পানযোগ্য করব। অনেক সময় কি হয় জলের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া, প্রচুর ভাইরাস বা বিভিন্ন ধরনের প্যাথোজেন কিন্তু জলের সাথে মিশে থাকে। বিশেষত আমাদের জলটা যদি ধরো কুয়োর জল বা পুকুরের জল বা এই ধরনের জল হয় বা নদীর জল হয়, সেক্ষেত্রে তো 100% জলের মধ্যে বিভিন্ন ধরনের প্যাথোজেন ব্যাকটেরিয়া মিশে থাকে। এবার সেই প্যাথোজেন বা ব্যাকটেরিয়া গুলোকে আমরা কিভাবে দূর করব বা তাদেরকে কিভাবে নিষ্ক্রিয় করব সেটাই হচ্ছে আমাদের পিউরিফিকেশন অফ ওয়াটার। কিভাবে করা হয়? না আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওই জলের মধ্যে মেশাই, তাহলে এ কি করবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু একটা ভয়ংকর রকম অক্সিডাইজড এজেন্ট এবং সে কি করবে ওখানকার মধ্যে যে সমস্ত ইম্পিউরিটিস গুলো আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া এদেরকে এই অক্সিডেশনের মাধ্যমে কিন্তু খতম করে দেবে। আবার আরেকটা আরেকটা আমরা এই যৌগ ব্যবহার করি সেটা হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার এই যৌগটা কি ব্যবহার করে কিসের জন্য ব্যবহার করে? এটাও কিন্তু আমাদের একটা ডিসইনফেক্ট্যান্ট হিসাবে কাজ করে। কিভাবে? যে ব্লিচিং পাউডার রিলিজ কি করে ক্লোরিন এবং ন্যাসেন্ট অক্সিজেন বা জায়মান অক্সিজেন। কি হবে না ব্লিচিং পাউডারকে যখন আমরা জলে মেশাই তখন কি হয় এখানে ন্যাসেন্ট অক্সিজেন এবং ক্লোরিন উৎপন্ন হয় এবং এই যে জায়মান অক্সিজেন এবং ক্লোরিন এরা কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ এবং এটা কিন্তু মানে অসম্ভব রকমের ভালো অক্সিডাইজ এজেন্ট। তাহলে এরা কি করে যে বিভিন্ন ধরনের যে জার্ম আছে ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক এদেরকে কিন্তু কিল করে দেয়। তাহলে এর মাধ্যমে কি হয় আমরা যে জলটাকে পানযোগ্য বা পিউরিফিকেশন করে থাকি। তাহলে এই গেল আমাদের পিউরিফিকেশন অফ ওয়াটার। এবার আসি যে বিভিন্ন ডিজিজ ডিউ টু ওয়াটার পলিউশন। জলদূষণের জন্য বিভিন্ন রকমের সৃষ্ট রোগ। আমরা ইন্ডাস্ট্রি থেকে হাউস হোল্ড বিভিন্ন জিনিসপত্রে কি হয় যে প্রচুর দূষক পদার্থ আমরা কিন্তু বা নদীর জলে কিন্তু আমরা ফেলতে থাকি। ১ম এ ছোট, ছোট নালা, সেই নালার মধ্যে থেকে বড় ছোট নদী, তারপর সেখানে ছোট নদী থেকে বড় নদী এবং শেষমেষ কোথায় গিয়ে মিশে? সমুদ্রের জলে গিয়ে কিন্তু সমস্ত দূষিত পদার্থগুলো মিশছে। এবার এই যে জল দূষণের জন্য কিন্তু আমাদের বিভিন্ন রোগ সৃষ্টি হয় সেটা কি হিউম্যান বডিতে। কি, কি? ১ম হচ্ছে মিনামাটা ডিজিজ। কোথায় হয়? কিসের জন্য হয়? পারদের কারণে হয়। এবং এই যে মিনামাটা রোগ এটা ১ম কোথায় পাওয়া গেছিল? এটা ১ম পাওয়া গেছিল জাপানে। জাপানে। ফ্লুরোসিস এটা কি হয়? যে ফ্লুরাইডের কারণে। ব্ল্যাক ফুট ডিজিজ
এটা হয় আর্সেনিকের কারণে। এটা ডিজিজ এটা হয় ক্যাডমিয়ামের কারণে। তাহলে এরা হচ্ছে আমাদের বিভিন্ন যে ওয়াটার পলিউশন এর ফলে সৃষ্ট রোগ। তাহলে এটা গেল আজকের টপিক রিগার্ডিং ওয়াটার। চলো তাহলে আমরা পুরো টপিকটাকে একবার রিক্যাপ করে নিই। First, we learn that water is life, that means jolly jibon. Then we learn about the source and distribution of water. Around 97% of water is confined with in the ocean. And then we have only 3% of water which we can call fresh water. But still on that fresh water, only 1% is available for us, available to us for drinking. Then we learn about something the content of water in some living and non-living substance, right? And we learned about the distilled water is the most pure, and rainwater is the naturally occurring purest water. Then we learned about the composition of water. Cavendish first told us that water is a compound. Lavoisier, he discovered that water comprised of oxygen and hydrogen on the ratio of 1 is to 2 by volume. Then we learned that whenever we try to electrolysis of a water, we get oxygen in the anode and we get hydrogen in the cathode. Then we learned about the density of the water, that the density of the water is maximum at 4 degrees Celsius, and what is the value, that is 1000 kg per meter cube or 1 gram per cc. Then we learn how anomalous expansion of water and how the fishes in the frigid area can survive. Then we learn about the triple point of water. It's that condition where we found that ice, water, and vapor, these three states of water can coexist simultaneously. Then we learned about the boiling point and freezing point and how it behaves when we add some impurities or under pressure. Then we learned about water as a universal solvent because water is polar in nature, and again we have a strong hydrogen bond in water that can dissolve most of the substances. Then we learned about the hardness of water. It means that the ability of the soap to form leather in water. If it does not form leather, then it is called hard water. And if it forms leather, then it is called soft water. And the hard water is also divided by two types. One is temporary hardness and another is permanent hardness. Temporary hardness is when there is bicarbonates mixed with water, then it is called temporary hardness, and it can be removed by heating or Clark's method. Then in permanent method, it can be removed by four processes. One is lime soda process, permuted process, then we have ion exchange, resin process, and Calgon process. Then we learned about the purification of water, how we can purify the water using potassium permanganate and bleaching powder. And some diseases like Minamata, fluorosis, Blackfoot disease, and Itaiated disease, which can be caused due to the pollution, water pollution. So this is it for today's class. যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে ইনফরমেটিভ, দেন লাইক, শেয়ার, কমেন্ট, and yeah, and if you have any kind of doubt, then you can also ask in the comment box. আর যদি তোমাদের এই পিপিটিটা বা ক্লাসের সম্পর্কে কোনো ডিটেলস জানতে হয়, তাহলে অবশ্যই তোমরা আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আই উড প্রোভাইড দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।